প্রায় 2 যুগ পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় ডাউন আন্ডারের পথে 8 ক্রিকেটার। রোববার যাবেন বাকি সদস্যরা। ভারতের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। নতুন করে স্পোর্টসে পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রিত থাকবেন পরিবারের সদস্যরাও। ফুটবল লিগ অভিষেক মৌসুমে দল গঠনে চমক সিটি ক্লাবের। 5 বিদেশি ফুটবলার সহ দলে ভেরালো রাশিয়ায় বেড়ে ওঠা ড্যানিয়েল মামুনুলকে। রিলেগেশন এড়ানোই লক্ষ্য। এবং বিশ্বকাপে শেয়ার বিক্রির পরিকল্পনায় বড় ধাক্কা খেল ফিফা। ইউএফার পর বিরোধিতা করে এএফসি ও কনকাকাফের বিবৃতি। পদত্যাগ করলেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ ক্রিকেট দল। 2 দফায় অজি সফরে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। 8 ক্রিকেটার ও 10 অফিসিয়াল সহ এদিন প্রথম বহরে গেলেন দলের 18 সদস্য। রোববার দ্বিতীয় বহরে সৌম্য, জাকের আলী সহ অস্ট্রেলিয়া যাবেন আরও 10 ক্রিকেটার। বিমানবন্দরের ভিড়ের মাঝেই হঠাৎ চিৎকার তামিম। সমর্থকদের সেই ডাকের জবাবে একচিলতে হাসি। সাকিব আল হাসান, তামিম ইকবালদের পর বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রজন্মের যে কজনকে ঘিরে স্বপ্ন দেখছেন সমর্থকরা, তানজিদ তামিম তাদেরই একজন। আর সেই নতুন প্রজন্মকে নিয়েই 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। একজন দুজন তারপর একে একে বিমানবন্দরে হাজির হন খালিদ, অমিত হাসানরা। এর কিছুক্ষণ পরেই আসেন দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। এই অজি সিরিজে তার কাঁধে দায়িত্বটা একটু বেশিই থাকবে। অস্ট্রেলিয়া সফরে 2 ধাপে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। প্রথম ধাপে উড়াল দিলেন 8 ক্রিকেটার ও 10 টিম অফিসিয়াল। প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ, মোহাম্মদ আশরাফুলরাও আছেন এই বহরে। আর আগামী রোববার রাতে দ্বিতীয় দফায় সৌম্য সরকার, মুশফিক হাসান সহ আরও 10 ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বর্তমানে স্কোয়াডের সব ক্রিকেটারের কাছেই এটা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সফর। কিন্তু ড্রেসিং রুমে আছেন এমন একজন যিনি সেই কন্ডিশনের সঙ্গে পরিচিত। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। অসুস্থ ছেলেকে রেখে জাতীয় দলের দায়িত্বে উড়াল দিয়েছেন তিনিও। তরুণ ব্যাটারদের জন্য তার অভিজ্ঞতা, পরামর্শ এই সফরে হয়ে উঠতে পারে বড় শক্তি। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই শুরু হবে সিরিজ। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের কন্ডিশনে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের বিপক্ষে অপেক্ষা করছে টাইগারদের জন্য কঠিন এক পরীক্ষা। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে সেখানে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। 23 বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্ন আছে, চ্যালেঞ্জও অনেক বেশি। নতুন প্রজন্মের কারোই তেমন অভিজ্ঞতা নেই অজিদের বিপক্ষে টেস্ট খেলার। এখন দেখার অপেক্ষা এই সফর কেবলই একটা বিদেশ সফর হয়ে থাকে নাকি ইতিহাস গড়ে দেশে ফেরে টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত আলোচিত সিরিজ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। ক্রিকেটাঙ্গনে উঠছে নানা গুঞ্জন। ভারতীয় ক্রিকেট দলের 2 দফা স্থগিত হওয়া সফরের ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা টিম ইন্ডিয়ার। এদিকে ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আলোচনার মাঝে এই হাই প্রোফাইল সিরিজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যপট ছিল ভিন্ন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের মার প্যাচে দক্ষিণ এশিয়ার ক্রিকেট আঙ্গন ধীরে ধীরে হয়ে উঠছিল উত্তপ্ত। বাংলাদেশের মাটিতে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল ভারতের, কিন্তু ব্যস্ত সূচির দোহাই দিয়ে আইসিসির এফটিপিতে থাকা ওই সফর 2024 ও 25 সালে 2 দফা স্থগিত করে বিসিসিআই। এরপর 25 ডিসেম্বরে মঞ্চস্থ হয় আরেক নাটক। প্রথমে আইপিএল এর নিলাম থেকে রেকর্ড দামে মোস্তাফিজকে নেয় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের হুমকির মুখে টাইগার পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। এবছর 3 জানুয়ারি কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার নির্দেশের পরদিন এর প্রতিবাদে ও নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধীরে ধীরে গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ। 22 গজেও দেখা দিয়েছে সম্ভাবনা। এ কারণে আবারও আলোচনায় টিম ইন্ডিয়ার বাংলাদেশ ট্যুর। আগামী মাসে 6টি হোয়াইট বল ম্যাচ খেলতে আসার কথা গৌতম গম্ভীরের দলের। সিরিজ নিয়ে অনিশ্চয়তা দূর করতে বোর্ডের পক্ষ থেকে সরকারের সহায়তাও চাওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি ও টেন্ডার পারচেজ কমিটির চেয়ারম্যান সাইদ ইব্রাহিম। সেখানে নাকি দুদেশের সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন বিসিবি কর্তারা। এসব আলোচনার মাঝেই তামিম ইকবালের ভারত সফর নিয়ে নানা গুঞ্জন। তবে তার চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেপ্টেম্বরে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন বলেই আশা করা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই উন্নতিতেই সিরিজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। শেষ পর্যন্ত 6 ম্যাচের হোয়াইট বল সিরিজ খেলতে ভারত দল আসলে আরও একবার গ্যালারিতে বসে কোহলি, রোহিতের মতো হাই প্রোফাইল ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ পেতে পারেন বাংলাদেশি দর্শকরা। আর্থিক দিক বিবেচনায়ও বিরাট লাভের সুযোগ থাকবে বিসিবির। গুঞ্জন রয়েছে, সমস্যার সমাধান হলে সবগুলো ম্যাচ হতে পারে বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নতুন করে স্পোর্টসে পদক জয়ী ক্রীড়াবিদদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মূলত ক্ষুদে ক্রীড়াবিদদের আরও বেশি উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সরকার প্রধান। নৈশভোজে আমন্ত্রিত থাকবেন ক্রীড়াবিদদের পরিবারের সদস্যরাও। নতুন কুড়িতে পদক জয়ীরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে 2 মাসের জন্য অনুশীলনের সুযোগ পাবেন। সেখান থেকে সেরাদের বাছাই করা হবে। এছাড়া নতুন কুড়ির নারী বিভাগের ফাইনালের গোল স্কোরার কিস্কুকে ঘর ও তার মাকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেয়া হয় আর্থিক সহযোগিতাও। স্থায়ীভাবে কোনো কাজে সে আসলে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে অবগত করেছেন যে আমাদের যে সকল ক্রীড়াবিদ এই নতুন করে স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত হয়েছে এবং প্রত্যেকটি ক্রীড়াবিদের পরিবার তাদের অভিভাবকদের সাথে নিয়ে তিনি তার যমুনাতে একটি ডিনার করবেন এবং সেই ডিনারে আমরা ওই নতুন করে স্পোর্টসের সকল ক্রীড়াবিদ যারা আপনার পুরস্কৃত হয়েছে এবং আমাদের যে প্রত্যেকটি ক্রীড়াবিদের যে অভিভাবক তাদেরকে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যমুনাতে ডিনার করে তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে চান। পায়ের তলার মাটি নড়বড়ে হয়ে আসছে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপের শেয়ার বিক্রির যে পরিকল্পনা করেছিল ফিফা তার অনুমোদনে বন্ধ হয়ে আসছে একের পর এক পথ। ইউএফা কনকাকাফের পর এবার ইনফান্তিনোর বিরোধিতা করেছে এএফসি। ফিফা সভাপতির পরিকল্পনা ফুটবলের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। এ পরিকল্পনা বাস্তবায়নের কোনো সুযোগ নেই বলে কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জন হেলি। এদিকে টানা সমালোচনার পর অবশেষে মুখ খুলেছে ফিফা। পাল্টা জবাব দিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে কেউ বিশ্বকাপ বিক্রি করছে না। এ যেন সুখে থাকলে ভূতে কিলায়। বাংলার প্রচলিত এই প্রবাদের মতো অবস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত 48 দলের বিশ্বকাপের সফলতার পর সময়টা ভালোই কাটছিল তার। তবে হঠাৎ করেই অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য $20 বিলিয়ন একটি সহায়ক সংস্থা তৈরি এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে 20% শেয়ার বিক্রির পরিকল্পনা হাতে নেয় ফিফা। বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম তত্ত্বাবধানের জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফার এই ঘোষণা সামনে আসার পরই তীব্র বিরোধিতা করে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বিক্রির যে পরিকল্পনা করেছিল ফিফা, সেটার অনুমোদন পাওয়ার সব দুয়ার বন্ধ হয়ে আসছে একের পর এক। উয়েফা কনকাকাপের পর এবার ফিফা বিশ্বকাপের শেয়ার বিক্রির প্রস্তাবে বিরোধিতা করেছে এএফসি। বিবৃতি দিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থার সিদ্ধান্তের সঙ্গে তারা পুরোপুরি একমত। এমন একটি বিশেষ পরিকল্পনা করার আগে সব অংশীদারদের সঙ্গে আলোচনা না করায় ফিফার কড়া সমালোচনাও করেছে এএফসি। এদিকে এক পরিকল্পনাতেই পায়ের তলার মাটি নড়বড়ে হয়ে গেছে ইনফ্যান্তিনোর। এবার তার বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার সমালোচনা করে সরে দাঁড়িয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। পদত্যাগের পর এই পরিকল্পনাকে ফুটবলের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যা দেন তিনি। এই পরিকল্পনায় আমার কোনো ভূমিকা ছিল না এবং আমি এর বিরোধিতা করেছিলাম। এটা ফিফার সদস্য দেশ, ফুটবল এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। তাই পদত্যাগ ছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। ইনফ্যান্তিনোর শেয়ার বিক্রির পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে না বলে কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জন হেলি। আমার মনে হয় ফিফা এ পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হবে। ফুটবল শুধুই সমর্থকদের জন্য। উয়েফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সময় থাকতেই ইনফ্যান্তিনোর বোধোদয় হবে। এদিকে তীব্র বিরোধিতার পরেও এই প্রস্তাবনা নিয়ে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেবে ফিফা। উয়েফাকে পাল্টা জবাব দিয়ে ফুটবলের অভিভাবক সংস্থাটি জানিয়েছে কেউ ফুটবল বিক্রি করছে না। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউএফার পথেই হাঁটল উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। বিশ্বকাপ সহ ফিফার গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর শেয়ার বিক্রির প্রস্তাবের বিরোধিতা করেছে তারাও। তবে সরাসরি বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়নি কনকাকাফ। এদিকে এমন পরিস্থিতিতেও নিজেদের অবস্থানে অনড় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই পরিকল্পনা সফল করতে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামো নিয়ে বেশ বিপাকে এখন ফিফা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার রেভিনিউ বাড়ানোর প্রস্তাবে সাড়া তো মেলেইনি, উল্টো বেঁকে বসেছে উয়েফার মতো জায়ান্ট কনফেডারেশন। এবার সেই তালিকায় যুক্ত হলো উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের এই প্রজেক্টটি সফল করতে মেম্বার অ্যাসোসিয়েশনগুলোতে $4 কোটি লোভনীয় প্রস্তাব পাঠায় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে উয়েফার মতো দ্রুত বৈঠকে বসে কনকাকাফের সদস্যভুক্ত 41 দেশ। তবে এই বৈঠক থেকে আসেনি কোনো ইতিবাচক সিদ্ধান্ত। এক বিবৃতিতে কনমেবল জানায় ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের বাণিজ্যিক কার্যক্রমের শেয়ার বিক্রির প্রস্তাবে তারা সম্মত নয়। তবে উয়েফার মতো সরাসরি বিশ্বকাপ বয়কটের হুমকি আসেনি উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করলেও নিজের অবস্থানে অনড় ফিফা। সংস্থাটি এফএফই প্রজেক্ট সফল করতে পরামর্শ ও আলোচনা চালিয়ে যাবে বলে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। শুধু তাই নয়, গণমাধ্যমের ভুল রিপোর্টের জন্যই পরিস্থিতি এতটা খারাপ হয়েছে বলেও জানায় ফিফা। কেউ ফুটবল বিক্রি করছে না, ফিফা এমন ভাবনা কখনোই প্রশ্রয় দেবে না। গণমাধ্যমের কিছু ভুল প্রতিবেদনের কারণে আমাদের পূর্ব পরিকল্পিত আলোচনা কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে তথ্য ও সত্যের উপর ভিত্তি করে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন যেন তাদের মতামত বা ভোট প্রদান করতে পারে তা নিশ্চিত করতেই আমরা এই আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেব। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে 211টি মেম্বার অ্যাসোসিয়েশনের মধ্যে ভোটিং প্রক্রিয়ায় যেতে হবে ফিফাকে এবং ন্যূনতম 106 ভোট পড়তে হবে ফিফার বাক্সে। এরই মধ্যে উয়েফা ও কনকাকাফ বেঁকে বসায় 96টি ভোট হারিয়ে ফেলেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এস এম ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের অভিষেক মৌসুমে চমক রেখে দল গড়েছে মিরপুর সিটি ক্লাব। 5 বিদেশি ফুটবলার ছাড়াও ক্লাবটি চুক্তি করেছে রাশিয়াতে বেড়ে ওঠা উইঙ্গার ড্যানিয়েল মামুনুলের সঙ্গে। একসময় এই ফুটবলার খেলেছেন দেশটির জাতীয় একাডেমিতে। এছাড়া বাংলাদেশ জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ফুটবলারকেও দলে নিয়েছে ক্লাবটি। প্রথমবার বিএফএল খেলতে যাওয়া সিটি ক্লাবের লক্ষ্য রেলিগেশন এড়িয়ে লিগে টিকে থাকা।
দেশের প্রথম বিভাগ ক্রিকেটের নিয়মিত মুখ মিরপুর সিটি ক্লাব। ক্রিকেটে নাম ডাক থাকলেও ফুটবলে খুব একটা পরিচিতি নেই তাদের। তবে গেল মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের রানার্স আপ হয়ে ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে সিটি ক্লাব। বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের অভিষেকের আগে বেশ আটঘাট বেঁধে দল গড়েছে ক্লাবটি। চলতি দলবদলের বাজারে জাতীয় দল ছাড়াও ঘরোয়া ফুটবলের বেশ কিছু পরিচিত মুখ দলে ভিড়িয়েছে তারা। সান মারিনোর বিপক্ষে লাল সবুজদের একাদশে থাকা রফিকুল ইসলাম ছাড়াও অনূর্ধ্ব 23 দলের পিয়াস নোভা ও 5 বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিটি ক্লাব। আছে অভিজ্ঞ কোচিং প্যানেল। ফরেন প্লেয়ার 5 জন আমি এনশিওর করেছি, গাম্বিয়ার 2 জন, একজন নাইজেরিয়ান, একজন নেপাল এবং একজন পাকিস্তান। তার আলহামদুলিল্লাহ লোকাল প্লেয়ারও আমাদের ভালো কালেকশন হয়েছে। 40 অনেক প্লেয়ার আছে, তারপর রহমতগঞ্জের আহ্বানী, মহরান, তারপর আন্ডার 23 আবার ন্যাশনাল টিমেরও রফিকুল আছে আমাদের এখন এই টিমে। ওভারঅল আমি মনে করি যে একটা মোটামুটি ভালো একটা টিম হয়েছে আর কি। এছাড়া ক্লাবটি দলে টেনেছে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার ড্যানিয়েল মামুনুলকে। 17 বছর বয়সী এই ফুটবলার বেড়ে উঠেছেন রাশিয়াতে, খেলেছেন দেশটির সরকারি একাডেমিতে। আমি যে ড্যানিয়েল মামুনুল, ওকে নিয়ে আমার অনেক প্রত্যাশা যে বাংলাদেশ টিমে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে ভবিষ্যতে যেন আশা করি ও অংশগ্রহণ করতে পারবে। প্রতিভাবান খেলোয়াড়। ও রাশিয়ার একাডেমিতে আছে, রাশিয়ান ওদের যে ফুটবল একাডেমি আছে গভর্নমেন্টের, সেখানে ও খেলছে। এখন ইনশাল্লাহ এই বছর সিটি ক্লাবের পক্ষে খেলবে। প্রথমবার বাংলাদেশ ফুটবল লিগ খেলতে যাওয়া সিটি ক্লাবের লক্ষ্যটা খুব একটা বড় না। বাস্তবতা মেনে নিয়েই দল গড়েছে ক্লাবটি। অনেক ক্লাবই আসে এভাবে খেলে, দেখা গেলো যে আসলো, আবার পরের বছরই দেখা গেলো রেলিগেটেড হয়ে গেল। তা আমরা ওই জায়গাটা এনশিওর করতে চাই যে একটা স্টেবল টিম যেন, একটা ক্লাব যেন একটা ভালো অবস্থানে থাকে, স্টেবল পজিশনে থাকতে পারে। আমরা আসলে ওইভাবে টিম করছি যাতে আমরা কোনোভাবেই যাতে রেলিগেশন না হই, এরকম এটা আমাদের চিন্তা ভাবনা। নিজেদের হোম ভেন্যু হিসেবে গাজীপুরের স্টেডিয়ামকে বেছে নিয়েছে মিরপুর সিটি ক্লাব। অনুশীলন ভেন্যু হিসেবে নিজেদের ক্লাব মাঠ ব্যবহার করবে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে জনপ্রিয় এমএমএ ফাইট এখন বাংলাদেশের তরুণদের কাছেও আকর্ষণীয়। আর সে আগ্রহ থেকেই মিক্সড মার্শাল আর্টসের এমএমএ ফাইট খারের 10ম আসর অনুষ্ঠিত হলো ঢাকার এফডিসিতে। এমন ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকলে খুব শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ফাইটারদের দেখা যাবে বলে বিশ্বাস আয়োজকদের। আর ফাইটাররা দেখছেন বিশ্বজয়ের স্বপ্ন। আলোর ঝলকানি, মিউজিকের তালে গ্যালারিতে উত্তেজনা, ঘণ্টা বাজতেই রিংয়ে ফাইট শুরু খেলোয়াড়দের। এই চিত্র দেশের মাটিতে খুব একটা দেখা না গেলেও বিদেশে এর জনপ্রিয়তা ব্যাপক। তবে বাংলাদেশেও ধীরে ধীরে এর উপস্থিতি বাড়ছে। সেই লক্ষ্যে মিক্সড মার্শাল আর্টসের এমএমএ ফাইটে খারের 10ম আসর অনুষ্ঠিত হলো এফডিসিতে। এবারের আসরে সারা দেশ থেকে নারী পুরুষ মিলিয়ে 20 জন ফাইটার অংশ নেন। বাংলাদেশে সম্ভাবনা কম থাকলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন পুরুষ ফাইটাররা। ওয়ান চ্যাম্পিয়নশিপে যাইতে চাই, আমার ইচ্ছা আছে। তারপরে যদি আল্লাহ যদি নেওয়া হয় তাহলে ইউএফসিতে যাইতে চাই এবং ফাইট করতে চাই, দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। এই যে একটা পাঞ্চ লাগে কিন্তু ফাইরা যায়, কিন্তু ফারাটাই যায়, কিন্তু এমনি লাগা এটা ফিল হয় না। ছেলেদের পাশাপাশি মেয়েরাও খারের রিং কাঁপাচ্ছেন। জনপ্রিয়তা না থাকলেও নিজেদের নিরাপত্তার জন্য এই খেলায় আসা উচিত বলে মনে করেন নারী ফাইটাররা। মেয়েদের আত্মরক্ষার জন্য মূলত এটা আমার করা। আমাদের গ্রামের এদিকে কিন্তু মেয়েদের আত্মরক্ষার এই ব্যাপারটা কিন্তু সতর্কতাটা ভালো। প্রত্যেক মেয়ে থেকে কিন্তু আত্মরক্ষার জন্য এটা খুবই মাস্ট, কিন্তু জরুরি। আমরা অনেক জায়গায় সার্ভাইভ করি, একা চলাফেরা করি, তো এই আত্মরক্ষা মাসলাটা যদি আমরা অনুশীলন করি তাহলে আমরা নিজেকে অনেকটা স্ট্রং ফিল করতে পারবো। কিক, ঘুষি, টেকডাউনের লড়াইয়ের প্রতিটি ম্যাচেই ছিল টান টান উত্তেজনা। নতুনদের পাশাপাশি অভিজ্ঞ ফাইটাররাও নিজেদের দক্ষতা দেখিয়েছেন রিংয়ে। আয়োজকদের বিশ্বাস, নিয়মিত প্রতিযোগিতা হলে বাংলাদেশ থেকেও আন্তর্জাতিক মানের এমএমএ ফাইটার উঠে আসা সম্ভব। খার অ্যাজ এ প্ল্যাটফর্ম কাজ করতে চাই, যারা আসলে বিভিন্ন জাতীয় স্পোর্টকে, বিভিন্ন জাতীয় প্ল্যাটফর্মকে বা ন্যাশনাল একটা পর্যায়ে কোনো জিনিসকে ইন্টারন্যাশনাল নিতে পারি। বাংলাদেশের যাতে এরপর বাচ্চারা যখন বড় হবে তারা যাতে একদূর জানে যে খার নামে কিছু এক্সিস্ট করে। এটাই আমাদের মেইন লক্ষ্য, এটাই। খার মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। কিছু জিনিসপত্র আছে যেগুলো বিদেশে লিগাল, বাংলাদেশে ইলিগাল। আর আমরা একবারই কোনো কিছু ইলিগাল আমরা কখনো করবো না। সো দ্যাট ইজ আওয়ার পারপাস, যে যতটুকু পসিবল লিগাল ওয়েতে অ্যান্ড মানুষদেরকে তারা যতটুকু সম্ভব
ওদেরকে এখান থেকে শুরু করে বিদেশে যেখানে যত উপরে পাঠাতে পারি, দ্যাট ইজ আওয়ার গোল। রিংয়ের প্রতিটি পাঞ্চে উত্তেজনা ছড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের MMA ফাইটের ভবিষ্যৎ গড়েছেন ফাইটাররা। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সাইক্লিংয়ে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখছেন দেশের সাইক্লিস্টরা। হাতের ঝিলে সাইক্লিং চ্যালেঞ্জে অংশ নিতে এসে এই সম্ভাবনার কথা জানান তারা। প্রত্যাশা, সরকারের নতুন ক্রীড়া কর্মসূচিতে যুক্ত হবে সাইক্লিংও। তৃণমূল থেকে প্রতিভা গড়ে তোলা ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দুই চাকার এই খেলাতেও বাংলাদেশ একদিন আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস তাদের। সূর্য ওঠার তখনও অনেকটা সময় বাকি। কর্মব্যস্ত রাজধানী ছুটির দিনে যখন গভীর ঘুমে, ঠিক তখনই হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার প্রাঙ্গণে শুরু হয় দুই চাকার রোমাঞ্চকর লড়াই। ভোর 4টা বাজতেই প্যাডেলে পা রেখে গতি আর সহনশীলতার পরীক্ষায় নেমে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাইক্লিস্টরা। হাতিরঝিলে আয়োজিত সাইক্লিং চ্যালেঞ্জে এদিন এমটিবি ও রোড বাইকিংয়ে মোট 4টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সের প্রায় 250 সাইক্লিস্ট লড়াইয়ে নামেন। এ সময় সাইক্লিংয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। সাইক্লিং ইভেন্ট আমাদের জন্য হচ্ছে একটা মানে কাইন্ড অফ লাইক মিলন মেলা। সাইক্লিংকে নার্সিং করার জন্য যে মেন্টরিং দরকার, সেটার জায়গায় আমাদের আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন। আজকে সাইকেলিংটা খুবই ভালো লেগে, সবসময় রানিং করি, আজকে আউট অফ অর্ডিনারি আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টস ট্রাই করলাম, আমরা এখানে সাইকেলিং করলাম, খুবই ভালো, অসাধারণ লেগেছে। ভোর 4টায় আইটিটি ক্যাটাগরি দিয়ে শুরু প্রতিযোগিতার। এরপর দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই পিটিটি সহ একে একে নারী ও শিশুদের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় সাইকেলিং চ্যালেঞ্জ। ইভেন্ট শেষে পুরস্কার গ্রহণ করেন সাইক্লিস্টরা। তবে দেশের অবহেলিত এই স্পোর্টসকে নিয়ে আক্ষেপের সুর ছিল অনেকের মাঝেই। নতুন ইয়াংস্টারদের হান্ট করা শুরু হয়েছে নতুন কুড়ির মাধ্যমে। আমি এটাই এক্সপেক্ট করি সাইক্লিংটা আসুক। যদি সরকারিভাবে আমাদেরকে গাইড করা হয়, অনুমোদন দেওয়া হয়, তো আমরা ইনশাআল্লাহ আরও ভালো ইমপ্রুভ করতে পারবো আমাদের সাইকেলিংয়ের জন্য। এমন আয়োজনে উচ্ছ্বসিত আয়োজকরাও। পৃষ্ঠপোষকতার অভাব থাকলেও সাইক্লিংকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তাদের। আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে ফাইন্যান্সিয়ালি অনেক বড় একটা বাধা অতিক্রম করতে হয়। এদিন আইটিটি মাউন্ট বাইকে চ্যাম্পিয়ন জিমেন চাকমা, রোড বাইকে জিতেছেন সাদাত হোসেন আলিফ। আর দিনের আকর্ষণীয় টিটিটি রোড বাইকে চ্যাম্পিয়ন বিডিসি ওয়ার্ড বুমার্স, আর মাউন্ট বাইকের চ্যাম্পিয়ন দল টার্টেল স্কোয়াড। এছাড়া নারীদের রেসে জিতেছেন শবনম আক্তার, আর বাচ্চাদের লড়াইয়ে সূর্য দাস। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। মেসিকে 2030 বিশ্বকাপে খেলাতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্যোগ নিতে চান সাবেক বলিভিয়ান ফুটবলার মার্কো এচেভেরি। ফুটবল জাদুকরকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান কোটি ভক্ত। সেই চাওয়া মেসি ফিরিয়ে দেবেন না বলেই আশা এচেভেরির। ধরেই নেওয়া হচ্ছে মেসি খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। জাতীয় দলে মেসির শেষ ম্যাচ আয়োজন নিয়ে তোড়জোড় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। মেসি অবসরের সম্ভাব্য তারিখ জানালেই সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের বিদায়ী ম্যাচ আয়োজন করবে এএফএ। তবে ফুটবল প্রেমীদের জন্য বড় সুখবর, শিগগিরই অবসর নিচ্ছেন না মেসি। কদিন আগে 9 বছর বয়সী ছোট্ট শিশুর চুক্তিপত্র বানিয়ে লিওনেল স্ক্যালোনিকে 2030 বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধের ঘটনা বেশ আলোচিত হয়েছে। আর এবার মেসিকে 2030 বিশ্বকাপ খেলার অনুরোধ জানিয়ে চিঠি লিখতে যাচ্ছেন সাবেক বলিভিয়ান ফুটবলার মার্কো এচেভেরি। ওই অনুরোধপত্রে অন্তত 1 লাখ গণস্বাক্ষর সংগ্রহের কথাও জানিয়েছেন। এচেভেরির মতে মেসিকে বিদায় জানানোর জন্য প্রস্তুত নয় ফুটবল বিশ্ব। তার আশা মেসিও শুনবেন কোটি ভক্তের হৃদয়ের আকুতি। আমি তাকে পরবর্তী বিশ্বকাপে দেখতে চাই। স্বস্তির খবর, সে এখনও অবসর নেয়নি। অবশ্যই তাকে পরের বিশ্বকাপে ফিরতে হবে। এবার 39 বছর বয়সী মেসির পারফরমেন্স ছিল অসাধারণ। একটি চিঠিতে গোটা বিশ্ব থেকে স্বাক্ষর নেওয়া হবে মেসির অবসর ঠেকাতে। একবার ভেবে দেখুন, মেসি ছাড়া ফুটবল বিশ্ব সত্যি আর আগের মতো থাকবে না। তবে মেসি ছাড়া আর্জেন্টিনা শূন্য, এমনটাও মানতে নারাজ বলিভিয়ান সাবেক এই ফুটবলার। ব্যাক টু ব্যাক ফাইনাল খেলা আর আর্জেন্টিনার সাম্প্রতিক সব অর্জনে দলের বাকিদেরও ভূমিকা আছে বলে মনে করেন তিনি। লিওনেল স্ক্যালোনি অসাধারণ কোচ। আর্জেন্টিনা সবসময় দারুণ দল, তাদের খেলা সবাইকে আনন্দ দেয়। আমি এই দলকে বিশ্বাস করি, কঠিন সময় পার করে শিগগিরই তারা কোনো না কোনোভাবে জয়ে ফিরবেই।
বিশ্বকাপের হতাশা কাটিয়ে মেসি ফিরেছেন ক্লাবে। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে অনুশীলনও করেছেন। শিগগিরই মাঠে ফিরবেন MLS-এ। বাস্তবতা বলছে 2030 বিশ্বকাপে মেসির খেলা অনেকটা অসম্ভব হলেও আরও একবার কোপা আমেরিকায় দেখা যেতে পারে ফুটবল জাদুকরের পায়ের জাদু। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনা বন্ধে এবার অদ্ভুত এক পদক্ষেপ নিল দেশটার সরকার। আর্জেন্টিনা বিদ্বেষী মন্তব্য বা ঘৃণা ছড়ানো বিদেশিদের ভিসা বাতিল করার পাশাপাশি দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের স্বাক্ষরিত এমনই এক অধ্যাদেশ জারি করেছে তারা। বিশ্বের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী আর্জেন্টিনার হলে দলটার সমালোচনাকারীর সংখ্যাটাও নেহাত কম নয়। লাতিন আমেরিকা থেকে ইউরোপ কিংবা ফিলিস্তিনপন্থী দেশগুলোতে আলবিসেলেস্তের বিরোধীরা সরব বিশ্বকাপের শুরু থেকেই। সে সমালোচনা বাড়িয়েছে একাধিক ম্যাচে রেফারিদের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। অবস্থা এমন যে খোদ আর্জেন্টাইন প্রেসিডেন্টের অভিযোগ মার্কিন ডেমোক্র্যাটদের অর্থায়নে আলবিসেলেস্তেদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে। এবার তো অদ্ভুত এক সিদ্ধান্তই নিল দেশটার সরকার। আর্জেন্টিনাকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা বিদেশিদের ভিসা বাতিল সহ দেশটায় ভ্রমণে আসবে নিষেধাজ্ঞার খড়ক। হাভিয়ের মিলের স্বাক্ষরিত এমন এক অধ্যাদেশ জারি করেছে প্রেসিডেন্টের কার্যালয়। আর্জেন্টিনা ও আর্জেন্টিনাবাসীর বিরুদ্ধে যে বৈরী আচরণ দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে জাতীয় সরকার আবারও স্পষ্ট করে জানাচ্ছে, দেশ ও দেশের নাগরিক ও জাতীয় প্রতীকের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ হবে না। যে কেউ আর্জেন্টিনার বিরুদ্ধে অবস্থান নেবে তাকে আমাদের দেশে স্বাগত জানানো হবে না। আর দেশটার এমন অদ্ভুতরের সিদ্ধান্তে নতুন করে তৈরি হচ্ছে সমালোচনা। বিদ্বেষ ছড়ানো বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। আর এমন অধ্যাদেশ জারির পরে বিদেশি নাগরিকদের ভিসা যে কোনো সময় বাতিলের ক্ষমতা পাচ্ছে দেশটার সরকার। বিশ্বজুড়ে আর্জেন্টিনা বিরোধী সমালোচনা যে লাতিন দেশটার নীতি নির্ধারকদের ওপর প্রভাব ফেলছে তার প্রমাণ এই অধ্যাদেশ। এর আগে আর্জেন্টাইন ফুটবলাররাও সমালোচকদের এক হাত নিয়েছে। তবে এসবই কি উদ্দেশ্য প্রণোদিত নাকি আসলেই এমন ঘৃণা প্রাপ্য? রাজনৈতিক কারণ তো আছেই, ফুটবল মাঠের আচরণও এমন ঘৃণার মূল কারণ। ফাইনালে অখেলোয়াড় সুলভ আচরণে নিষেধাজ্ঞার খড়ক অপেক্ষা করছে দেশটার জন্য। এর আগে আলবিসেলেস্তে সমর্থকদের বর্ণবাদী আচরণ নিয়েও প্রশ্ন ওঠে বিশ্বজুড়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। না ফেরার দেশে চলে গেলেন ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার ফ্রাঙ্কো বারেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিলানের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এসি মিলানের হয়ে 700-র বেশি ম্যাচ খেলেছেন ইতালিয়ান এই কিংবদন্তি। জিতেছেন 6টি সিরিয়া শিরোপা এবং 3টি ইউরোপিয়ান কাপ। এ ক্লাবেই কাটিয়েছেন ক্যারিয়ারের 20 বছর। সম্মান জানিয়ে এসি মিলান তার বিখ্যাত 6 নম্বর জার্সিটি চিরদিনের জন্য অবসরে পাঠিয়েছে। ইতালির হয়ে 1982 বিশ্বকাপ জেতেন বারোসি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 যুগ পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল। প্রথম দফায় ডাউন আন্ডারের পথে 8 ক্রিকেটার। রোববার যাবেন বাকি সদস্যরা। ভারতের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। এবং নতুন করে স্পোর্টসে পদক জয়ী ক্রীড়াবিদদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রিত থাকবেন পরিবারের সদস্যরাও। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ সাজিদ। প্রবাসী সময়টি আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।